বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। র্যাব এবং ডিজিএফআই এর বিলুপ্ত চাইলেন সাবেক সেনাবাহিনী প্রধান। র্যাব এবং ডিজিএফআই এর বিলুপ্তি চেয়েছেন সাবেক সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জবানবন্দি দেওয়ার সময় তিনি বলেছেন, আয়নাঘরের মতো অপসংস্কৃতির জন্ম দেওয়ার পর ডিজিএফআইয়ের টিকে থাকার বৈধতা হারিয়েছে। সুতরাং সরকারকে বলতে চাই, আপনি ডিজিএফআই এবং র্যাব সদস্যদেরকে বিলুপ্ত করে দিন। এরপর জানাবো, জয়ের আশা বিএনপির ইতিহাসে সেরা ফলাফল করতে চলেছে জামাত ইসলাম, বলছে রয়টার্স। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স জানিয়েছে যে এবার জাতীয় সংসদ নির্বাচনে অত্যন্ত ভালো ফলাফল করতে চলেছে জামাত ইসলাম। জামাত ইসলামের নেতৃত্ববৃন্দরা তারা দীর্ঘদিন ধরে বাংলাদেশের আনাচে কানাচে তাদের একটি দুর্গ গড়ে তুলেছে, কিন্তু বিএনপি সরকার দীর্ঘদিন ধরে দেশে না থাকায় আসলে বিএনপির সমর্থন অনেক অংশেই কমে গেছে। এছাড়াও বিএনপি নেতাদের চাঁদাবাজি, দুর্নীতি, রাহাজানিতে সারা দেশের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। তাই আগামীর নতুন বাংলাদেশে অনেক ভালো কিছু করতে চলেছে বাংলাদেশ জামাত ইসলাম। শেখ হাসিনার পতনের পর জামাত ইসলামের এই অগ্রগতি হচ্ছে দেশ জুড়ে। এদিকে মামুনুল হককে মন্ত্রী করার ঘোষণা জামাত আমিরের। আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি 11 দলীয় জোট ক্ষমতায় যায়, তাহলে আল্লামা মামুনুল হককে মন্ত্রী করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। আজ নির্বাচনী জনসভায় আল্লামা মামুনুল হককে সঙ্গে নিয়ে এমন ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেছেন, আমরা ক্ষমতায় গেলে তাকে সম্মানজনক একটি মন্ত্রীর পদ দেয়া হবে। এর আগে তিনি নাহিদ ইসলামকেও মন্ত্রীর পদ দেওয়ার কথা জানিয়েছেন। এছাড়াও কর্নেল অলিকে ভালো পদ দেয়া হবে। পাশাপাশি জামাত ইসলামের কয়েকজন শীর্ষস্থানীয় নেতৃত্বকে মন্ত্রীর পদ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এবারে জানাবো, পদত্যাগ করেছেন হাইকোর্টের আরও এক বিচারপতি। বিচারপতি মামুনুর রহমানের পর এবার পদত্যাগ করেছেন হাইকোর্টের বিচারপতি নাইমা হায়দার। আজ 9 ফেব্রুয়ারি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। উল্লেখ্য, ফুলকোর্ট কোর্ট ডেকেছিল প্রধান বিচারপতি। এবং সর্বশেষ জানাবো, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে ভারতের তীব্র বিতর্ক। এবার যুক্তরাষ্ট্রের উপর যে 25% শুল্ক ছিল, সেটা থেকে শুল্ক কমিয়ে 18% করা হবে এমন একটি তথ্য সামনে এসেছে। এবং এরপরই বলা হচ্ছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আগেই কংগ্রেসের সদস্যরা নরেন্দ্র মোদীর দলকে জানিয়েছে, তারা যে ধরনের কর্মকাণ্ড করছে এটা কখনোই ভারতের কোনো সরকার মেনে নেবে না। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। র্যাব এবং ডিজিএফআই এর বিলুপ্ত চাইলেন সাবেক সেনাবাহিনী প্রধান। র্যাব এবং ডিজিএফআই এর বিলুপ্ত চেয়েছেন সাবেক সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া। আজ 9 ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জবানবন্দি দেওয়ার সময় তিনি বলেছেন, আয়নাঘরের মতো অপসংস্কৃতির জন্ম দেওয়ার পর ডিজিএফআই টিকে থাকার বৈধতা হারিয়েছে। গুম-খুনের ঘটনায় ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার বা এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল হাসানের বরখাস্তের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলার প্রথম জবানবন্দি দিয়েছেন তিনি। বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে এই জবানবন্দি দেওয়া হয়েছে। বিচারপতি গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
একে এই জবানবন্দি নেওয়া হয়। জবানবন্দি শেষ হলে ইকবাল করিম ভূঁইয়াকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবী। তবে জেরা শেষ না হয় আগামী 18 ফেব্রুয়ারি পরবর্তী দিন ধার্য করা হয়েছে। এর আগে গতকাল রোববার জবানবন্দিতে সাবেক সেনাবাহিনী প্রধান জেনারেল অবসরপ্রাপ্ত ইকবাল করিম ভূঁইয়া বলেছেন, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাহিনী প্রধানদের মধ্যে সুপার চিফ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। তিনি বিভিন্ন প্রকার প্রতিষ্ঠান যেমন ডিজিএফআই, এনএসআই, র্যাব, এনটিএমসি, আনসার, বিজিবি এবং তার নিয়ন্ত্রণে নেন। এর মধ্যে 4টি চক্রের উদ্ভব ঘটে। প্রথম চক্রটি হচ্ছে অপরাধ চক্র, যেটি ডিজিএফআই এবং এনএসআই, র্যাব ও এনটিএমসি নিয়ে সবকিছু পরিকল্পনা করা হতো এবং পরিচালনা করতেন। এর মাধ্যমে রাজনৈতিক প্রতিপক্ষকে দমনপীড়ন, হত্যা, গুমের মতো এমন ঘটনা ঘটিয়েছেন মেজর জেনারেল জিয়াউল হাসান। জিয়াউল হাসান এতটা কুখ্যাত একজন সন্ত্রাসী যে তিনি সরাসরি আসলে জামাত ইসলাম এবং অন্যান্য রাজনৈতিক দলকে সরাসরি তিনি নেতৃত্ব দিয়ে দমনপীড়নে সর্বোচ্চ কাজ করেছেন। জয়ের আশা বিএনপির ইতিহাসে সেরা ফলের পথে জামাত ইসলাম, বলছে রয়টার্স। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইতিহাসে সবথেকে ভালো ফলাফল করতে চলেছে জামাত ইসলাম, এমন একটি প্রতিবেদন তারা প্রকাশ করেছে। রয়টার্স আরও জানিয়েছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামপন্থীরা অনেক ভালো করতে চলেছে, কারণ শেখ হাসিনার অপশাসন দুঃশাসনের পর বাংলাদেশের মানুষ এখন অনেক বেশি এগিয়ে রয়েছে। তারা আগামীর একটি সুন্দর ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তুলতে চায়। সেজন্য জামাত ইসলাম এবার বিপুল ভোটে জয়লাভ করতে চলেছে। তবে বিএনপির নেতাকর্মীরা জানিয়েছে যে তারা জয়ের পক্ষে আশাবাদী। তারা জানিয়েছে যে তাদেরকে এদেশের জনগণ ভোট দিবে, জয়যুক্ত করবে, এমন বিষয়গুলোই সামনে এসেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আসলে বিষয়টি কোন দিকে যাবে সেটি দেখার বিষয়। এমন একটি বিষয় সামনে এসেছে এবং সে অনুযায়ী সবাইকে আগামীর নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য জামাত ইসলামের পক্ষ থেকে বলা হচ্ছে এবং জামাত ইসলামের নেতৃত্ববৃন্দরা মূলত আগামীতে একটি সুন্দর ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলতে চায় এবং সে অনুযায়ী সবাইকে নিয়ে সুন্দর একটি কর্ম পরিকল্পনা তৈরি করতে চায় বাংলাদেশ। জামাত ইসলামের আমিরের যে মিশন ও ভিশন রয়েছে এবং পুরো বাংলাদেশটা যে সুন্দর একটি সিস্টেমের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে, তার জন্য বাংলাদেশ জামাত ইসলামের অসামান্য অবদান রয়েছে। তারা দীর্ঘ 17 বছর ধরে শেখ হাসিনার দমনপীড়নের মধ্য দিয়ে তারা আবার নতুন করে সমস্যাগুলোকে আইডেন্টিফাই করেছে এবং তারা আগামীর একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলতে চায়, এমন কথাই জানিয়েছে রয়টার্স। আজ রয়টার্সের পক্ষ থেকে এসব বিষয় নিশ্চিত করা হয়েছে। মামুনুল হককে মন্ত্রী করার ঘোষণা জামাতের আমিরের। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আল্লামা মামুনুল হক বিজয় হলে এলাকাবাসীর একজন মর্যাদাবান মন্ত্রী পাবেন ইনশাল্লাহ। আজ বেলা 11টার দিকে রাজধানীর মোহাম্মদপুরে নির্বাচনী জনসভায় তিনি এমন প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি আরও বলেন, আমরা ক্ষমতায় গেলে ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ গড়ে তুলব, যেখানে দুর্নীতি ও চাঁদাবাজি থাকবে না, এমন একটি সমৃদ্ধশালী সমাজ গড়ে তুলব। আল্লামা মামুনুল হক তিনি একদিনে সৃষ্টি হননি। এই বাংলাদেশে যত স্বৈরাচার এসেছে সবার বিরুদ্ধে আল্লামা মামুনুল হকের কণ্ঠস্বর ছিল আকাশচুম্বী। তাকে দমন করে রাখার জন্য তারা ভারত থেকে অনেকেই ষড়যন্ত্র করেছে। এই ষড়যন্ত্র দিয়ে কোনো লাভ হবে না। বাংলাদেশের জনগণ এখন অনেক বেশি সচেতন। তারা আল্লামা মামুনুল হককে ভোট দিয়ে জয়যুক্ত করবে এবং নতুন একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সেজন্য শফিক সাহেবের পক্ষ থেকে আল্লামা মামুনুল হককে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি 11 দলীয় জোট ক্ষমতায় যেতে পারে, সেটি হবে তাদের জন্য বড় ধরনের একটি চাওয়া পাওয়া। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান, সেই বাংলাদেশে আসলে আল্লামা মামুনুল হকের মতো ব্যক্তিত্বদের অনেক বেশি প্রয়োজন রয়েছে এবং তারা আগামীতে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলতে চায়, এমনটাই জানিয়েছেন তারা। আল্লামা মামুনুল হকের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির। পদত্যাগ করেছেন হাইকোর্টের আরও এক বিচারপতি।
বিচারপতি মামুন রহমানের পর এবার পদত্যাগ করেছেন হাইকোর্টের বিচারপতি নাইমা হায়দার আজ। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়েছে, হাইকোর্ট বিভাগের বিচারপতি মামুনুর রহমান গত 2 ফেব্রুয়ারি ইমেইলে প্রেরিত পদত্যাগপত্র জমা দিয়েছেন। বিচারপতি নাইমা হায়দার গত 5 ফেব্রুয়ারি স্বহস্তে নিজ স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে স্বীয় পদ থেকে পদত্যাগ করেছেন। ইহা পোষণ করেছেন প্রধান বিচারপতির মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। ইতিমধ্যেই বাংলাদেশ সুপ্রিম কোর্ট থেকে তাদের পদত্যাগপত্র রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু বরাবর পাঠানো হয়েছে। জানা গেছে যে তারা কী কারণে পদত্যাগ করছে সেসব বিষয়ে আসলে খোলাসা করা না হলেও বিষয়টি আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে তাদের যে কোনো ধরনের ভুল ত্রুটি তো অবশ্যই ছিল, এসব বিষয়কে মাথায় রেখে তাদের এই ধরনের পদত্যাগ হতে পারে এমনটাই মনে করা হচ্ছে এবং বলা হচ্ছে যে এই ধরনের পদত্যাগের বিষয়টি আসলে অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে মেনে নেওয়া কষ্টকর, তারপরও মেনে নিতেই হবে, কারণ পদত্যাগপত্রটি গ্রহণ করেছেন প্রধান বিচারপতি, বর্তমান প্রধান বিচারপতি, তিনি এই পদত্যাগপত্রটি গ্রহণ করেছেন।